যদি ভারতীয় সেনা ঢুকতে বাধ্য হয় বাংলাদেশে, তাহলে কিন্তু ঢাকা এবং পুরো বাংলাদেশটাকে নিতে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। কোনো যদি একটাও দেশলাই কাঠি জ্বালায়, একটা দেশলাই জ্বালালে কিন্তু 10টা বোম পড়বে। এইটুকু বলে দিলাম, তারা যেন ঘুণাক্ষরে এগুলো চেষ্টা না করে। বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর শক্তিশালী উপস্থিতি আকাশ পথে, মানে ভারতীয় রাফায়েল বিমান হুম। সব উড়ছে এদিকে। এই অবস্থায় এখন বর্ডারের কাছে এভাবে বিমান, হাজার হাজার সেনা উপস্থিতি বাংলাদেশ বর্ডারে, অনেক জায়গায় নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, সবগুলো মিলে আসলে কি হচ্ছেটা কি? ভারত বসে থাকবে না। আর আরেকটা জিনিস বলে দিলাম, ভারত বলে কিন্তু করবে না, ভারত করে বলবে। এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। আমি ভারত নর্মালি সবসময় কিছু মানে বলে করে না যে এই চলুন আমি এখন আমরা এটা করতে যাচ্ছি, এখন এটা হবে না, করে বলবে। যার জন্য আমি ওই কথাটাই আবার রিপিট করব যেটা বললাম, যে বেশি যদি কিছু করতে যায়, ওই যেটা আমি আপনাকে শুরুতেও বলেছিলাম, 71-এ ইতিহাসটা পাল্টে ফেলা হয়েছিল, 26-এ কিন্তু ভূগোলটা পাল্টে যাবে। এইটুকু বলে রাখি যে এই সব বড় বড় সব যে হিজড়ে, আমি এদেরকে হিজড়ে বলে বলবো, সেই হিজড়েগুলো যে বড় বড় সব বাতেলা মারছে মাইকের সামনে দিয়ে, যে ভারতকে শেষ করে দেবো, ভারতের 7 সিস্টারকে নিয়ে নেব, এই করে নেব, ওই করে নেব, এইসব এই ধরনের ভাষা, ভাষা তো দূরের কথা, তারা কোথায় যায় আমি তখন দেখব। এরা প্রচন্ড একটা ভুল ভ্রান্তিতে আছে। এরা ভাবছে এদের পাশে পাকিস্তান এসে দাঁড়াবে ওই সময়। কিন্তু একটা কথা বলে দিলাম, যদি পাকিস্তান বাংলাদেশে এসে বাংলাদেশের আর্মি সন্ত্রাসবাদীদের সঙ্গে যদি ভারতের বিরুদ্ধে কিছু করে, তাহলে আমি একটা জিনিস বলে দিলাম, পাকিস্তান কিন্তু বেঁচে থাকবে না, পাকিস্তানও বিভক্ত হয়ে যাবে, তখন না এদিক না ওদিক। সুতরাং ভুল করেও যেন এই ধরনের কোনো ধরনের কার্যকলাপ করার যেন তারা মানে চেষ্টাও না করে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে আমি একটা কথা বলতে চাই, প্রত্যেকজনের একটা সহ্যের একটা সীমা থাকে। এবং আমি একটা জিনিস বলতে চাই যে ভারতীয় দূতাবাসের ওপরে যে আঘাতটা হয়েছিল, যেই যেই ধরনের কার্যকলাপ কিছুদিন আগে সেদিন রাত্রে হয়েছিল, এবং তারপরে এখন ভারত মানে বাংলাদেশের যেটা হাইকমিশন আছে, যেই হাইকমিশনগুলো আছে ভারতে, তারা বলছে যে তারা কিছু ওদের হাইকমিশনটাকে একটু সংকীর্ণ করে দেবে, ছোট করে দেবে, সেটা করুক, সেটা তাদের ব্যাপার। আমি সেইটাতে আমি কূটনীতির মধ্যে আমি যাব না। কিন্তু বাংলাদেশের ভেতরের অবস্থা যেটা এই মুহূর্তে চলছে, কে কোথায় কি করছে এবং কিরকম ভাবে কারা কাজ করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাতে পুরোপুরি বাংলাদেশের যারা এই মুহূর্তে চালাচ্ছে পুরো এই ইল্লিগাল সরকারটাকে, এরাই এটাকে প্রশ্রয় দিচ্ছে এবং এই পুরো জিনিসটাকে এমনভাবে তৈরি করছে যাতে ভারত কিছু করে দিক। কেন ভারত যদি কিছু করে তাহলে সেটাকে তারা নিয়ে এখন ইয়েতে যাবে, মানে বাইরের দেশে বলবে দেখুন ভারত আমাদের উপরে অ্যাটাক করলো, এই করলো। এমন কার্যকলাপ যেন বাংলাদেশের সেনা বা বাংলাদেশের যারা যেসব বাংলাদেশে যেই সব সন্ত্রাসবাদীরা এখন ঘোরাফেরা করছে, তাদের মধ্যে পাকিস্তানের দুটি গ্রুপ, লস্করে তয়বা এবং জৈশে মোহাম্মদেরও কয়েকটি এই দুটি সন্ত্রাসবাদী গ্রুপও রয়েছে। এদেরকে পুরোপুরি আদর আপ্যায়ন করে যাচ্ছে সেই ইউনিস এবং তার সেই ইল্লিগাল সরকার, এবং তারা এই মুহূর্তে বাংলাদেশে আছে। গত দুদিন যাবৎ আমরা দেখছি যে ভারতের জনসাধারণ প্রচন্ড ক্ষেপে গিয়েছে। আমাদের বাংলাদেশের বিভিন্ন এম্বাসির সামনে তারা বড় বড় মিছিল নিয়ে যাচ্ছে, ভাঙচুর করার চেষ্টা করছে। এটা কি ভারত সরকারের কোনো ইন্ধন আছে নাকি জনগণ নিজ থেকে এটাতে ভারত সরকারের কোনো ইন্ধন নেই, এটা জনগণ, কেন ভারতীয় জনগণও এইটুকু বোঝে, কেন তারা নিজস্ব চোখে নানা জিনিস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে তারা দেখেছে।
এবং পড়েছে বিভিন্ন নিউজ পেপারে, এবং এটা পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশ, এটা দেখুন আজ থেকে 4-5 দিন আগে অবধি কিন্তু এরকম ভাবে কোনো কিছু হয়নি। হ্যাঁ, টেনশন একটা ছিল, আমি সেটা না করব না, কিন্তু সেই টেনশনটা একটা মোটামুটি আহ, একটা এমন স্তরে ছিল যেটা বেশি গরম হয়নি। এখন কিন্তু এই ধরনের এই বিগত 3 দিন আগে 4 দিন আগে যে ঘটনাটা ঘটলো রাত্রেবেলা, যেখানে ভারতের বিভিন্ন জায়গার, আপনাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতীয় হাইকমিশনগুলোর উপরে ইটপাটকেল করা হলো এবং অনেক কিছু করা হলো, সেটার উপরেই ভিত্তি করে এবং তার উপরে একজন আপনাদের একজন নাগরিক দীপু দাস, ওনাকে যেভাবে হত্যা করা হলো ভুল তথ্যের উপর ভরসা করে, যেটা ভুল তথ্য দিয়ে এবং পুরোপুরি একটা মিথ্যে কথা বলে, আমার মনে হয় এই ধরনের কাজ যেগুলো বাংলাদেশের সেই সন্ত্রাসবাদীরা করছে, এটার বিরুদ্ধে আমার মনে হয় পুরোপুরিভাবে ভারত মানে জবাবটা ভারতের জনতা দিচ্ছে, ভারতের সরকার নয়। আর ভারতের জনতা যখন খেপে যায় তাহলে তখন কিন্তু খেলাটা আবার উল্টো দিক চলে যায়, এইটুকু বলে না। এটা আপনার কাছ থেকে এই জন্য জিজ্ঞেস করা হলো, তার কারণ হচ্ছে যে যখন আপনার চট্টগ্রামে আপনার ভারতের কনসুলেটে আক্রমণ হলো, রাতের বেলা ইটপাটকেল মারলো, একজন সিকিউরিটি গার্ড সেও আহত হলো, এরপরে খুলনা রাজশাহীতে হলো, ভারত সরকার তেমন কোনো কিছুই প্রতিবাদ জানায়নি। হয়রাজ কলকাতাতে যখন একটা মিছিল নিয়ে গেল, তখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে জিজ্ঞেস করেছে সরাসরি যে এত নিরাপদ স্থানে কিভাবে লোকজন গেল, আপনাদের লোকজন। কিন্তু ভারত যেহেতু আগেরটা চট্টগ্রামে হয়েছে, রাজশাহীতে হয়েছে, এটা নিয়ে ভারত সরকার এভাবে জিজ্ঞেস করেনি, কিন্তু বাংলাদেশ কিন্তু সরাসরি আপনাদেরকে বলছে যে কিভাবে গেল, জবাব চাইলো। সেই জন্য চিন্তার বিষয় যে ভারত সরকার কি নিজেই করিয়েছিল কিনা এটা। এরকম কিছু না, কারণ আপনাদের যে পররাষ্ট্র, যে নিজেকে পররাষ্ট্র কি বলে ওটাকে অ্যাডভাইজার হিসেবে মানে, সে নিজে কত বড় আইএসআই এজেন্ট এবং কতটা পাকিস্তানের হয়ে কাজ করে সেটাও আমি জানি ভালোভাবে, এবং এটা লুকিয়ে নেই কোথাও। এবং এইটুকু বলতে পারি যে এটা ইচ্ছে করে এই শব্দটা ছাড়া হয়েছে, এই ভাষাটা বলা হয়েছে এইভাবে, কেননা এটাতে ভারত সরকারের কোনো রোল নেই, এটা ভারতের জনগণ করেছে, এবং ভারতের জনগণ বলে তো কিছু আছে, সুতরাং সেই জনগণই করেছে, এটাতে সরকার কিছু করেনি। 1 নম্বর। 2 নম্বর, যে এটা বলেছে সে তাকে মানে তার একটাই, আমি তাকে অনেকদিন ধরে দেখে যাচ্ছি, সে কারণ তার বিষয়ে আমার অনেক কিছু ডিটেল আছে আমার কাছে, আমি সব মিলে এটুকুই বলতে পারি, সে কিন্তু পুরোপুরি একটি খালি আইএসআই এজেন্ট নয়, সে পাকিস্তানের কেনা, মানে একেবারে কেনা লোক যাকে বলে। সুতরাং সেইভাবেই তাকে বসানো হয়েছে গদিতে, এবং এইটুকু বলে দিলাম যে যেদিন সে গদি তার ছাড়া হবে, একটা দিন তো আসবে যেদিন তার গদিটা ছাড়া হবে, সেদিন যেন সে খুব সাবধানে থাকে। আমি ব্যাস এইটুকু। এই বিগত কয়েকদিন আগের ঘটনাগুলো, যেই ঘটনাগুলো ঘটলো, এই মর্মান্তিক ঘটনাগুলোর মানে রেজাল্ট হিসেবে আমার মনে হয় কূটনীতিটাও কিন্তু এখন একটি প্রশ্নচিহ্নে পরিণত হতে চলেছে, এবং যতই কূটনীতি দুদিক থেকেই চেষ্টা করুক, তারা হয়তো চেষ্টা করছে, ডেফিনেটলি আমি না করব না, কিন্তু আমার মনে হয় যে জনতার যেটা রায় বলবো, মানে জনতার যেটা চিন্তাধারা, জনতার এটা এই জিনিসটাকে ভারতের জনতা আগে তো বলেনি কখনো, কোনো মানে এর আগে তো কোনোদিনও হয়নি, তাহলে ওটা এমন ভাবে করানো হয়েছে, কেন ওটা করিয়েছে কে, ওটা কার আন্ডারে হয়েছে, ওই তো সন্ত্রাসবাদী ইউনিসের আন্ডারে হয়েছে। তো একটা সন্ত্রাসবাদী যখন একটা দেশ চালায়, তো তখন এর থেকে ভালো তো কিছু আমরা আশা করতে পারি না। সুতরাং সেটার জবাবে ভারত কিছু বলেনি, তাও মানে এইটুকু তারা একটা বিবৃতি দিয়েছে যে দেখুন এই ধরনের ইনসিডেন্ট খুবই খারাপ হয়েছে, এবং সেই সূত্রে বাংলাদেশের হাই কমিশনারকেও ডাকা হয়েছিল আমাদের ফরেন মিনিস্ট্রি, কিন্তু এরপরে আর কিছু হয়নি। সুতরাং আমি তাও বলবো যে কূটনীতিটা তথাপিও একটু হলেও এখনো বেঁচে আছে।
কিন্তু আমার মনে হয় যদি এর পরে বাংলাদেশ কিছু চেষ্টা করার জন্য, বিশেষ করে আমি বাংলাদেশ বলতে আমি আবার বলছি, আমি বাংলাদেশের আম জনতাকে এটার মধ্যে ধরছি না। আমি এটার মধ্যে পুরোপুরি বাংলাদেশের সেই সন্ত্রাসবাদী ইউনিস এবং সেই সন্ত্রাসবাদী ইউনিসের যারা সাঙ্গপাঙ্গ, সেই সাঙ্গপাঙ্গদের নিয়ে বলছি। সুতরাং এবং শুধু তার সাঙ্গপাঙ্গ বলতে সাঙ্গপাঙ্গরা সেই অ্যাডভাইজারি বোর্ডের বাইরেও আছে, এটার মধ্যে এনসিপিও জড়িত আছে, এর মধ্যে কোনো সংশয় নেই। এবং এটা পুরোপুরিভাবে এটার মধ্যে কিছুটা রোল জামাতেরও আছে, কিন্তু এনসিপি পুরোপুরি আছে। এবং এনসিপির এই ছোট বাচ্চাগুলোকে শুধু আমি এটুকু বলতে চাই যে একটু সাবধানে চলো বাবা, এখনো অনেক দূর ভবিষ্যৎ পড়ে আছে, মাঝখানে হঠাৎ কিছু হয়ে গেলে কিন্তু ঝামেলায় পড়বে, এইটুকু বলতে। ভারত সরকার জনগণ, আমি এটা বলবো, জনগণ সবসময় সরকারের সাথে চলবে, এটাতে দাবানোর বা না দাবানোর কোনো প্রশ্ন আসে না। একটা দেশের জনগণই সরকারটা আনে দেশে, ডেমোক্রেসি এটাকেই বলে। এটাতে ইউনিস একটু যেন শিক্ষা দীক্ষা নেয়, নোবেল টোবেল পেয়েছে তো, তারপরে যদি একটু শিক্ষা দীক্ষা নিতে চায়, পড়তে চায়, আমি পড়িয়েও দিতে পারি, কোনো অসুবিধা নেই। সুতরাং সেদিক থেকে দেখতে হলে ভারতের জনতা যেটা করছে সেটা ভারতের জনতার কাজ, ভারতের সরকারের যেই কাজ সেটা ভারত সরকার চেষ্টা করছে নিজের তরফ থেকে। এবং আমরা সবাই চাই, আমি আবারও বলবো এই কথা, যে মানে পিসটা সবসময় আমরা প্রথমে প্রেফার করি। কেন কোনো কারোর বিরুদ্ধে একটা লড়াইয়ে নামতে, মানে এটাতে মারপিট করে জখম করে মেরে তো কোনো লাভ নেই। কিন্তু যদি পরিস্থিতি ওরকম তৈরি হয়ে যায় যেটাতে আমাদের ভারতের কোনো যদি লোকসান হয় কোনোভাবেও, সেটা মানুষের প্রাণ দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক, তাহলে কিন্তু ভারত করবে। আর ভারত যদি জাগে, আমি যেটা বললাম আপনাকে, সরি আমি জাস্ট 10 সেকেন্ড নেব। জি জি। আর ভারত যদি জাগে, 2 ঘন্টায় গিয়ে কিন্তু ঢাকাতে বসে ওই চায়ের দোকান যেটা আছে আপনাদের, আমি রাস্তাটার নাম ভুলে গেলাম, দাঁড়ান, এই ইয়ের কাছে, গুলশানের কাছেই খুব ভালো চায়ের দোকান, ওখানে কিন্তু চাটা খেয়ে নেবো, এইটুকু বলেছিলাম। কিন্তু দাদা, বাংলাদেশের মানুষের কাছে একটা জিনিস আছে, যে আজকে অনেকের সাথে আমি কথা বললাম, আপনাকে যখনই গেস্ট হিসেবে আসবেন আপনার নাম প্রচার করলাম, এরপরে অনেকে ফোন দিল, তো ওরা আমাকে বলতেছে, বলে যে আপনাদেরকে এনে কি লাভ, বলে যে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর সাহেব এবং নরেন্দ্র মোদী, বলে যে দুইজন খুব ভালো বন্ধু। দুইজন ভালো বন্ধু বলতে, বলে যে দেখো, ইউনূস সাহেব এইখানে লাগাই রাখছে ভারত বিরোধী, আর ভারতের নরেন্দ্র মোদী লাগাই রাখছে ইন্ডিয়া বিরোধী। কারণ হচ্ছে সামনে ইলেকশন আছে দুই দেশেরই, বাংলাদেশের 26-এর ইলেকশন এবং কলকাতাতে ইলেকশন। সুতরাং দুইজন দুই দিকে লাগিয়ে রাখছে, দুইজনেরই স্বার্থ হচ্ছে যে বিজেপি চায় কলকাতা, ইউনূস চায় ক্ষমতা, এই জন্যই সমস্যাটা। এটা যদি আপনি এখন একটু ব্যাখ্যা করেন, এটা আপনি কিভাবে বলবেন যে না এটা হইতে পারে না? না, এটা আমি এই জন্য এটা কখনো হতে পারে না, বিকজ আমি এটা বলার জন্য বলছি না। এটা এই জিনিসটা যেটা আপনি বললেন, এটা খুব, মানে আমি বলবো খুব ভালো চিন্তাধারা, একটা মানে সুন্দর একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করলেন, কিন্তু এই সিচুয়েশনটা কখনো সত্য নয়। আর দ্বিতীয়ত ইউনিসের এইটুকু আমি বলতে চাই যে ওর ব্যাপারটা হচ্ছে, ও ক্ষমতা ধরে রাখতে চায় ঠিকই, কিন্তু ক্ষমতাটা যেভাবে ধরে রাখতে চেয়েছে, এখানে এনসিপির এখন যে বাচ্চাগুলো বলছিলাম মাঝে মাঝেই মাইক নিয়ে কথা বলছে, সেই বাচ্চাগুলো ভাবছে যে আমরা এই লাইনটা অ্যান্টি ভারতীয় লাইন নিলে ভোটটা আমাদের কাছে খুব সুন্দর করে চলে আসবে। তবে আমি আপনাকে একটা জিনিস বলে দিই, যেদিন আপনাদের ইলেকশন হবে, মানে ইলেকশন যদি ফেব্রুয়ারি মাসে যদি হয়, তাহলে ওরা কিন্তু 5%ও ভোট পাবে না। এটাতে যত, কিন্তু অন্যদিকে এরাই সবচেয়ে বড় বড় চেহারা ছিল, যারা অগাস্টে যাদের চেহারা দেখা গেছে বাংলাদেশে সবচেয়ে বেশি, কিন্তু এরাই সবচেয়ে কম ভোট পাবে। তো ইটস আ পিকুলিয়ার কেস অফ ডাইকটমি ইন ইটসেলফ, যেটাতে তার মানে এটা বোঝায় যে এদের সাপোর্ট বেসটা নেই। কারণ কোনো জায়গায় মানুষ হিংসা পছন্দ করে না, এবং আমার মনে হয় হিংসার বলে যখন পাওয়ার কেউ ছিনিয়ে নেয়, সেই পাওয়ার বেশি দিন থাকে। এবং এটা ইলেকশন, আর যদি আওয়ামী লীগ থাকে ইলেকশনে, তাহলে তো এরা আরো ভালোভাবেই বুঝতে পারবে, কারণ এরা কোথাও থাকবেই না, মুছেই যাবে। আর মানে ইলেকশন, মানে পলিটিক্যালি এরা
গায়েব হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি আওয়ামী লীগ ছাড়াও ইলেকশন তারা করে, তাহলেও এদের পার্সেন্টেজ অফ ভোট কিন্তু অত্যন্ত কম থাকবে, এর মধ্যে কোনো সংশয় নেই। সুতরাং আমার মনে হয় এটা কোনো মোদিজি আর ইউনুসের কোনো ধরনের মানে বন্ধুত্ব বা কিছু এরকম নয়, এরকম কোনোদিনও ছিল না। মোদিজির জায়গায় ইউনুস তো, আমি তাকে তো সন্ত্রাসবাদী বলছি, তো একজন সন্ত্রাসবাদীর সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কখনো একটা ভালো রিলেশন হতে পারে, এইটুকু বলতে। দাদা, এখন যেমন বাংলাদেশের সমস্ত এমবেসি ভারতীয়দেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, এবং ভারতও অলরেডি বন্ধ করে দিয়েছে সমস্ত ভিসা। এর পরের পদক্ষেপ কি আসে? এই ভিসা কি খুলবে, নাকি এমবেসি উঠে যাবে? দেখুন, এই সীমিত করবে বলছে। দেখুন, এটা সবকিছু নির্ভর করে বাংলাদেশে কি হয় এরপরে। মানে ভারতের এখন সবকিছু নির্ভর যে, দেখুন এই জিনিস আমরা কখনো এর আগেও 1 মাস আগে অব্দিও ভাবিনি, বা 1.5 মাস আগে অব্দিও ভাবিনি যে ভিসার প্রক্রিয়াটাও কিছুভাবে আটকাতে পারে, কখনো ভাবিনি এটা। বললাম ঠিক আছে, টেনশন হচ্ছে দুই দেশের মধ্যে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কূটনৈতিক স্তর থেকে যেগুলো যা যা কাজ হচ্ছে সেটা হয়ে যাচ্ছে। কিন্তু ভিসার ব্যাপারটা মাঝখানে চলে আসলো, একটা ছোট্ট কয়েকটা ঘটনা যেগুলো বড়ভাবে হয়ে গেল হঠাৎ, এবং কয়েকদিন আগেই, এবং যেটা দরুন আজকে ভিসার নিয়ে এই দু দেশের মধ্যে ভিসার পার্টটা একদম সরিয়ে দেওয়া হলো। তো ভবিষ্যতের দিকে দেখতে গেলে, নিকট ভবিষ্যতের দিকে দেখতে গেলে সবকিছু নির্ভর করবে বাংলাদেশ কি করে।